2025 সাল হবে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের সব বড় আসামিদের বিচারের বছর, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সাথে 16 বছরের হত্যা, গুম, খুন সহ অপকর্মের বিচার চলবে। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় চলতি বছর শেখ হাসিনার বিচার শেষ করার প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তারিখ বা সময় বলা যাবে না, তবে এবছর কাজ শেষ করার আশা তাদের। সে লক্ষ্যে গুরুত্ব দিয়ে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এ সময় মূল ভবনে বিচার কাজ শুরু হওয়া প্রসঙ্গে বলেন, সংস্কারাধীন ভবনের সব কাজ শেষ। প্রধান বিচারপতির সম্মতিতে দ্রুত ওই ভবনে বিচারিক কাজ শুরু হবে। এছাড়া তিনি আরও জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য, কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব। তা আমরা আপনাদেরকে আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যে আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাহিদুল বাশার, চিফ প্রসিকিউটরের বক্তব্যের খানিকটা অংশ আমরা দেখছিলাম, আপনি তো সেখানে ছিলেন, বিস্তারিত আর কি কি জানানো হলো সেটি জানাবেন, এবং আমাদের দেশে একটি বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই চলে আসছে, সেই জায়গায় কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে নতুন বছরে? জি লোপা, ধন্যবাদ আপনাকে। আপনি একদম ঠিক কথাই বলেছেন, এবং বিচারহীনতা এবং দীর্ঘায়িত করা এটি বাংলাদেশে বিভিন্ন বড় মামলার ক্ষেত্রে তো অবশ্যই, অন্যান্য মামলার ক্ষেত্রে আমরা দেখি। তো সেই জায়গা থেকে আজকে চিফ প্রসিকিউটরকে এই প্রশ্নটি আমরা করেছিলাম, এবং এর আগেও তিনি খানিকটা আভাস দিয়েছিলেন যে যেহেতু জুলাই গণহত্যা এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তীতে জন আকাঙ্ক্ষার একটা বড় চাপ রয়েছে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের উপরে, এই গত জুলাই আন্দোলনের সময় যারা হতাহত হয়েছেন, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই অপরাধীদের বিচার করা। চিফ প্রসিকিউটর আজকে স্পষ্ট করে বলেছেন যে 2025 গুরুত্বপূর্ণ বছর, এই বছরে সব বড় অপরাধীদের বিচার হবে শেখ হাসিনা সহ। দেখুন, আজকে কিছুক্ষণ আগে তারা এখানে যারা প্রসিকিউটররা রয়েছেন, চিফ প্রসিকিউটর সবাইকে নিয়ে বৈঠক করেছেন। সেখানে নিশ্চয়ই পুরো বছরের যে পরিকল্পনা সেটি আগে থেকে ছিল, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। একই সাথে যেটি বলা হচ্ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবন, অর্থাৎ যে ভবনটিতে যদি একটু মনে করে দেয়, এখান থেকে 5-7-8 বছর আগে আওয়ামী লীগ যাদের বিচার করেছিল, জামাত ইসলামী এবং বিএনপি নেতাদের যে যুদ্ধাপরাধের বিচার যেখানে করেছিল, আমি যদি একটু এই মুহূর্তে দেখাই, আমার পেছনের যে মূল ভবন, এই ভবনটিতে মূলত বিচারিক প্রক্রিয়া শুরুর বিষয়টি একটি বড় প্রশ্ন ছিল, এবং সেই ভবনে কবে নাগাদ আসবে? আপনি জানেন যে মাত্র 1 মাসের মধ্যে এই ভবনটি একেবারে প্রস্তুত করে দেওয়া হয়েছে। এটা একরকম পরিত্যক্তই ছিল, কিন্তু কারণ বলা হয়েছে যে এই বিচারটি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আইন যেটি 1973-এর অ্যাক্ট অনুযায়ী হচ্ছে, এখানে বিভিন্ন আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তারা আসবেন, এই বিচারটি আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা আন্তর্জাতিক মিডিয়াগুলোর নজর থাকবে। তো সব মিলেই যেখানে বিচারিক প্রক্রিয়া হবে, যেখানে সেই বিচারিক প্রক্রিয়ার চলমান এজলাস সহ অন্যান্য প্রসিকিউশনের যে টিম, তাদের বসার জায়গা, সুযোগ সুবিধা, সেগুলো আন্তর্জাতিক মানের হতে হবে। তো সব মিলিয়ে খুব দ্রুত কাজ করে এই ভবনটি প্রস্তুত করা হয়েছে। আমরা যেটি ধারণা করছি এবং প্রসিকিউশনের সাথে কথা বলে আগামী কয়েকদিনের ভেতরে মূল বিচারিক কার্যক্রম সেটি কিন্তু এই ভবনে স্থানান্তর করা হবে। তখন এই বিচারের প্রতি মানুষের যে নজর, এই বিচারের যে খবর, সেটি আরও বড় আকারে সামনে আসবে। আপনি জিজ্ঞেস করেছিলেন যে চিফ প্রসিকিউটর আজকে আর কি বলেছেন। দেখেন, চিফ প্রসিকিউটর স্পষ্ট করে বলেছেন যে যত ধরনের প্রতিবন্ধকতা আসুক, সব প্রতিবন্ধকতাকে এড়িয়ে, একেবারে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে জন আকাঙ্ক্ষা পূরণে জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে, সে লক্ষ্যে তারা কাজ করছেন। এই সুযোগে আরেকটা তথ্য একটু বলে রাখি, আমরা যে ভবনটি দেখাচ্ছি, এখানে চিফ প্রসিকিউটর বলেছেন এর আগে যে এটি হবে ট্রাইব্যুনাল 1। এখন ট্রাইব্যুনাল 2 কিন্তু সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এর পেছনে যদি আমি একটু দেখাই, অথচ অনেকগুলো গাছ আছে এখানে, এই পেছনে আরেকটি ভবনের কিন্তু কার্যক্রম চলছে, সংস্কার কাজ, সেটিও খুব দ্রুত চলছে। অর্থাৎ ট্রাইব্যুনাল 2 প্রস্তুত করে রাখা হচ্ছে, এখনো সরকার সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ট্রাইব্যুনাল 2 আমি যদি একটু দেখাই, একদম ভেতর দিয়ে কিন্তু এটি পুরাতন হাইকোর্ট ভবন, সেই ভবনের পেছন দিকে আরেকটি ভবনে সেখানে সংস্কার কাজ চলছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে আরেকটি ট্রাইব্যুনাল বসার জন্য, আরেকটি এজলাস কক্ষ বসার জন্য সেখানে কিন্তু
প্রস্তুত করে রাখা হচ্ছে, অর্থাৎ সরকার যে কোনো সময় সিদ্ধান্ত নিলে যেন সেখানে বিচার শুরু করে দেওয়া যায়। আপনি জানেন যে আওয়ামী লীগের সময়ও কিন্তু দুটি ট্রাইব্যুনাল ছিল, এখনও দুটি ট্রাইব্যুনাল প্রস্তুত করা হচ্ছে। এখানে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে জুলাই গণহত্যায় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই বিচারের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। এবং তার পরবর্তীতে আপনি জানেন যে এখন প্রতিনিয়ত গুম, গত 16 বছরে গুম খুন যা হয়েছে সেই অভিযোগগুলো এখানে দায়ের করা হচ্ছে, সুতরাং সেই বিচারটিও হবে। তো সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সম্প্রতি যে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদের বিচারে। একটু জানিয়ে রাখি, গত 17ই ডিসেম্বর এই ট্রাইব্যুনালে 12 মন্ত্রী সহ মোট 16 জনকে আনা হয়েছিল। তাদের পরবর্তী বিচারিক যে প্রক্রিয়ার যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 18ই ফেব্রুয়ারি। তো আমরা যেটি ধারণা করছি এবং প্রসিকিউশনের সাথে কথা বলে যেটি মনে হচ্ছে, সেই দিন 18ই ফেব্রুয়ারি যে আওয়ামী লীগের মোট 16 সেই সময়কার মন্ত্রী সহ সরকারের উপদেষ্টা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মূল ট্রাইব্যুনালের যে ভবন সেই ভবনেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করা হবে, অর্থাৎ তাদের বিচারটি এই ভবনেই হবে। আজকে প্রসিকিউশনের সাথে কথা বলে চিফ প্রসিকিউটরের যেই ব্রিফিং তা থেকে এটি স্পষ্ট আমাদের কাছে মনে হচ্ছে। পাওয়া গেল। জি জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা পেতে এখন থেকে দিতে হবে চিকিৎসা সনদ ও চিকিৎসকের সত্যায়ন। অর্থ পেতে জালিয়াতির চেষ্টার কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে রাজধানী শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ পর্যন্ত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত 11,306 জনের মধ্যে 1,601 জনের পরিবারকে দেয়া হয়েছে সহায়তা। আর 628 শহীদ পরিবার সহায়তা পেলেও বাকি রয়েছে 198 পরিবার। এছাড়া চলতি মাসে বড় অঙ্কের অর্থ সহায়তা করা হবে বলেও জানান সার্জিস। এখন স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে 109 কোটি 20 লাখ টাকা জমা রয়েছে এবং এ পর্যন্ত 47 কোটি 32 লাখ টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি। আমার এনআইডি কার্ডের সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। নতুন বছরেই নির্বাচন চাই বিএনপি, ন্যূনতম সংস্কার করে তা সম্ভব বলেও মনে করছে তারা। আর এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য অন্য রাজনৈতিক দলগুলোকেও সোচ্চার হওয়ার আহ্বান তাদের। বলছেন, গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় অর্জিত হবে এর মধ্য দিয়ে। বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে 18 বছরেরও বেশি দীর্ঘ সময় সুষ্ঠু ভোটের দাবিতে ধারাবাহিক আন্দোলনে ছিল তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দাবি দ্রুত নির্বাচনের। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রশ্নে সময় চাইলেও এ নিয়ে কালক্ষেপণ চাইছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, ন্যূনতম সংস্কার শেষেই হবে ভোট, নতুন বছরেই আসবে নতুন সরকার। এই যে নির্বাচনকে ডিলে করার যে একটা প্রবণতা, এটি আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। জনগণ, বাংলাদেশের জনগণ, সংগ্রামী জনগণ, এখন তারা দল গড়ার চেষ্টা করছেন। মোস্ট ওয়েলকাম, তারা এই দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা যদি অধিকাংশ আসনে বিজয় হয়ে আসে, নিশ্চয়ই তাদেরকে আমরা ওয়েলকাম করব। কিন্তু চয়েসটা জনগণকে দিতে হবে। জনগণকে নসিহত করার দরকার নেই, জনগণ জানে কিভাবে ভোট দিতে হবে। কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবগুলো সংসদে গৃহীত হতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের হাতেই। আর সে কারণেই বিএনপি মনে করে অনির্বাচিত সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে না। নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে দ্বিমতের তো কিছু নাই। যত বেশি বিলম্বিত হবে তত বেশি রাষ্ট্রের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে, এটা তো খুবই স্বাভাবিক। তো সংস্কার তো হবে সংসদে, এবং সরকার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে, এবং জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে যাবে, ম্যান্ডেট নেবে, তারপরে সংসদে পাশ করবে। নতুন বছরে নির্বাচন করতে যথেষ্ট সময় আছে, আর এ কাজে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি প্রস্তুত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জিয়া উদ্যানে কথা বলেন তিনি।
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান মঈন খান। পরে ডক্টর আব্দুল মঈন খান বলেন, চেপে থাকা স্বৈরশাসনের অবসানে ছাত্র জনতার সাথে ছাত্রদলের অবদান স্মরণ করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্রদল অংশ নেয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। বিএনপির এই সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আন্দোলনে অংশ নেয় বলেও জানান তিনি। সংস্কার কোনোদিন থেমে থাকে না, কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে। উপজেলা পর্যায় থেকে সেরা উদ্ভাবন তুলে আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই এ কাজে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এছাড়া আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলা ঢাকায় হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার সান্নিধ্য অনুমতিক্রমে রাজধানীর পূর্বাচলে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। নতুন বছরের প্রথম দিন সকালে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে। এ সময় তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা উদ্ভাবন তুলে আনা গেলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে। আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা হবে জানিয়ে বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলাটি ঢাকায় হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এই উদ্যোগ সৃজনশীলতাকে তুলে ধরে, তাই এ সুযোগ কাজে লাগাতে হবে। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে। আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কী করছে, বাংলাদেশের তরুণরা কী করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে এখানে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে আজ, কিন্তু বছরের প্রথম দিন সব বিষয়ের বই পাচ্ছে না শিক্ষার্থীরা। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাণ্ডুলিপি তৈরি ও মান নিশ্চিত সহ নানা কারণে পাঠ্য বই ছাপায় বিলম্ব, আর বিতরণেও নানা ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে নতুন বছরের সব বই ২০ জানুয়ারি আর দশম শ্রেণীর সব বই ৫ জানুয়ারির মধ্যেই দেয়া হবে বলে জানানো হয়েছে। এবছর ছাপা হচ্ছে ৪০ কোটির মতো নতুন বই। তবে ২০ জানুয়ারি সব বিষয়ের বই আর দশম শ্রেণীর সব বই ৫ জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে যে কারিকুলাম এবং যে পাঠ্যপুস্তক এবং পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি চালু ছিল 2023-24-এ, সেটি আসলে বাস্তবায়নযোগ্য নয়। শিক্ষার্থীর বই দেওয়ার উদ্বোধন করে শিক্ষা উপদেষ্টা জানান, বই বিতরণ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, নানাভাবে বাধা আসছে। এসব চক্রান্ত মোকাবেলা করেই এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা ভবিষ্যতে এই বই বাণিজ্যকে, বই ছাপার বাণিজ্যকে আরো সুশৃঙ্খল করব এবং এতে যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাঠ্য বই লেখা, মান নিশ্চিত করা সহ নানা কারণে ছাপায় বিলম্ব বলেও জানান ওয়াহিদুজ্জামান মাহমুদ। এই যে পরিবর্তনগুলো হয়েছে, এখানে খুঁজে খুঁজে
কোন সেন্টেন্সটা বাদ দিয়ে আমরা কি প্রতিস্থাপন করলাম, কি ছিল, অনেক আলোচনা হতে থাকবে। এছাড়া আগামীতে নবম শ্রেণীর বিভাগ ভিত্তিক বিভাজন তুলে দেওয়া যায় কিনা সেটিও সরকার ভেবে দেখছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুনের প্রত্যাশায় আনন্দ উল্লাসে খ্রিস্টীয় 2025 সালকে স্বাগত জানালো রাজধানীবাসী। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। রাত 12টার কিছুক্ষণ আগে থেকেই আকাশে উঠতে থাকে ফানুস, ফোটানো হয় আতশবাজি। ডিএমপির 11 দফা নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষিত বেশিরভাগ জায়গাতেই। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই আলোকিত রাতের ঢাকা। হাজারো আতশবাজির আলোকছটা আর মুহুর্মুহু শব্দে 2025 সালকে বরণ করে নেয় রাজধানীবাসী। নিজ নিজ বাসাবাড়ির ছাদে খ্রিস্টীয় নতুন বছরকে বরণে উল্লাসে মেতে ওঠেন নগরবাসী। রাজধানীতে শব্দদূষণ বন্ধ ও আগুনের ঝুঁকি এড়াতে বর্ষবরণের উৎসবে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে ডিএমপি। তবে উৎসব উদযাপনের বাঁধভাঙা আনন্দে টেকেনি নিষেধাজ্ঞার বেড়াজাল। মিরপুরে ফানুস ময়লার স্তূপে পড়ে আগুন ধরলেও তা নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পূর্বাচলের 300 ফিট সহ বিভিন্ন সড়কেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন মানুষ। কণ্ঠে ছিল নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা। 24-এ অনেক কষ্টকর দিন গেছে, এখন নতুন বছরে যেন ওটা আর না হয়, সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি। নতুন বছরের প্রত্যাশা আমাদের এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, এটাই আমরা আশা করি। ইয়ং জেনারেশন এরা যেভাবে নতুন করে শুরু করছে, রাজনৈতিক প্রেক্ষাপটটা ইয়াং জেনারেশনের মাধ্যমে শুরু করা হবে। বর্ষবরণ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। নানা অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সেন্সিটিভ একটি এলাকা, তো আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ ছাড়া বহিরাগত যারা, তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এই এলাকায় না থাকার জন্য, যাতে 31st নাইট কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে বর্ষবরণের আয়োজন, গণজমায়েত সহ 11 দফা নির্দেশনা দিয়েছিল ডিএমপি। উৎসবের আমেজে সেগুলো অনেকটাই উপেক্ষিত হলেও ঘটেনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে পরিবার পরিজন নিয়ে পাহাড় ও সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সমুদ্রের ঢেউ কিংবা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন তারা। বেশিরভাগ হোটেল, মোটেল, কটেজ বুকিং হয়ে গেছে। অতিথি বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। নতুন বছরকে উদযাপন করতে সকাল থেকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটকরা। নগরীর নানা প্রান্ত থেকে ভোরের আলো ফুটতে পরিবার পরিজন নিয়ে সৈকতে আসেন অনেকেই। বছরের প্রথম দিন সমুদ্র দেখার পাশাপাশি স্পিডবোট, নৌকা, ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন তারা। পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি সৈকতের ব্যবসায়ীরাও। যেগুলো উন্নয়নগুলো হয়েছে, উন্নয়নের কারণে আমাদেরকে দেখতে একটা ভালো লাগতেছে, পরিবার পরিজন এখানে সেফ ফিল করতেছি। নতুন বছরে আমরা চাই আমাদের দেশটা এখন সংস্কার হয়েছে, আমাদের দেশটা যেন আরো উন্নত হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতেও ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ভোরের নতুন সূর্যোদয় উপভোগ করতে চর গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। ঢেউ, এখানকার গর্জন, এই সব কিছু মিলিয়ে পরিবেশটা এমনি সুন্দর আছে। শুধু দেখতে পারি নাই কুয়াশার জন্য, কিন্তু নতুন দিনের সাগরের পারে একটা ভালো লাগা কাজ করতেছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। পাহাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। ঘোরার পর আমরা আবার ঢাকা ব্যাক করে আসবো, আমাদের খুব ভালো লাগছে। আশা করি সাজেকেও আমাদের খুব ভালো লাগবে। নতুন বছর উদযাপনের জন্য আসছিলাম, তো আমাদের নতুন বছরের যে এক্সপেকটেশনটা ছিল সাজেকে এসে আমরা সেটা পরিপূর্ণ করতে পারছি। পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই এলাকায় যতগুলো সম্ভাবনাময় স্পট রয়েছে সেই তালিকা আমরা বেসামরিক পর্যটন মন্ত্রণালয় পাঠিয়েছি।
ফান্ডিংয়ের ব্যবস্থা করার জন্য, যাতে আমরা পর্যটকদের জন্য আরও বেশি কিছু বিনোদনের ব্যবস্থা করতে পারি। অচিরে এখানকার রাস্তাঘাট উন্নয়ন করা হবে, যাতে করে বেশি সংখ্যক পর্যটক এখানে আসতে পারে। পর্যটকদের নিরাপত্তায় পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরে পাহাড়ে অন্তত 20 থেকে 25,000 পর্যটকের সমাগম হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাংক হিসাবে প্রায় 700 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। খোঁজ মিলেছে 150 কোটি টাকার অবৈধ সম্পদের। এ নিয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে অক্টোবরে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে অনুসন্ধানে নামে তারা। এতে জানা যায় বিচারিক আদালতে কর্মচারী নিয়োগে 10 থেকে 15 লাখ টাকা ঘুষ নেয়ার তথ্য। আর প্রাথমিক অনুসন্ধানে এর সঙ্গে সাবেক আইনমন্ত্রীর সংশ্লিষ্টতার খোঁজও পান দুদক গোয়েন্দারা। তখনই দুদকের মহাপরিচালক জানিয়েছিলেন আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলেই মামলা দায়ের করা হবে। ঢাকার কামরাঙ্গীরচরে চাঁদাবাজির 2টি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এই আদেশ দেয়। এর আগে সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালতের শুনানিতে সাবেক মন্ত্রী কামরুল নিজেকে নির্দোষ দাবি করেন। পরে চকবাজার থানার একটি হত্যা চেষ্টা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে সকালে লালবাগ থানার এক হত্যা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডলারের দাম আরও বাজারমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 5 জানুয়ারি থেকে লেনদেনের তথ্য দিনে 2 বার জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। ডলারের বাজারের স্থিতি ফেরাতে নেয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। গেল কয়েক মাস ধরে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। শুধু ডিসেম্বরে এসেছে 240 কোটি 5 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের পাশাপাশি নানা উদ্যোগ নিলেও ডলারের বাজার আবারও অস্থির। ব্যাংকগুলোতে সরকার নির্ধারিত ডলারের দাম 120 টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তা মিলছে না। কেনাবেচা হচ্ছে নির্ধারিত দরের চেয়ে 3 থেকে 4 টাকা বেশিতে। খোলা বাজারে ডলারের দাম আরও বেশি। মানি এক্সচেঞ্জগুলো বলছে চাহিদা বাড়ায় বেড়েছে ডলারের দাম। গভর্নমেন্টে বিল পরিশোধ করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে, এতে ডলারের ক্রাইসিস যেমন ব্যাংকে বাড়ে, ব্যাংকে বাড়ার সাথে সাথে ক্রাইসিস মার্কেটেও বাড়ে। অনেকে সময়টা মূল্যায়ন করতে চায় না, শর্টকাটে নিয়ে করতে চায়। এক্ষেত্রে মানি এক্সচেঞ্জের ডলারটা একটু বেশি হয়। সরকারের যে মানি এক্সচেঞ্জের ডলারের যে দাম নির্ধারণ করে দেয়, আমরা ম্যাক্সিমাম টাইমে সেই জিনিসগুলো এখানে পাই না। রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে ডলারের সর্বোচ্চ দর 123 টাকা। তবে রেমিটেন্স ও রপ্তানি আয়ের বিনিময় হার একই হবে। ডলারের বাজার স্থিতিশীল রাখতে দিনে 2 বার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। বাজার ভিত্তিক পদ্ধতি কার্যকর হলে ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। খোলা বাজারের সাথে যখন অফিসিয়াল মার্কেটের ডিফারেন্সটা যখন বেড়ে যায়, তখনই কিন্তু একটা সন্দেহের জায়গা থাকে যে নিশ্চয়ই আগের মতো ওই অসৎ উপায়ে টাকা পয়সাগুলো বাংলাদেশ থেকে বের করে দেওয়া, সরাসরি সম্পদ পাচার। ইম্পোর্ট পেমেন্ট বা অন্য কোনো কারণে এক্সচেঞ্জ হাউসকে অতি রেট 123, 24, 25, 27, 28 পর্যন্ত দিয়ে ডলার আনে। আমার মনে হয় ব্যাংকগুলোর এই প্রবণতাটা রোধ করা উচিত। ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধ ঘোষণার 1 সপ্তাহ পর আবারও খুলে দেওয়া হয়েছে এস আলম গ্রুপের চট্টগ্রাম ভিত্তিক 9টি কারখানা। মঙ্গলবার রাতে গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান বোরহান উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকাল থেকে কাজে যোগ দেন এসব কারখানার প্রায় 12,000 কর্মী। তবে কী কারণে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল তা জানায়নি এস আলম কর্তৃপক্ষ। এর আগে 24 ডিসেম্বর আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে 9টি কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও 10 দফা দাবি জানান।
এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আলমগীর সবুজ, কি কারণেই বা এই কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং কোন যুক্তিতে বা কোন আদেশের ভিত্তিতে আবারও চালু করা হলো, সর্বশেষ কি জানা গেল? মূলত গত বছরের অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখ এই কারখানাগুলো বন্ধ করা হয়েছিল, 9টা কারখানা, যেগুলি বলা হচ্ছে তারা বলেছিল ওই সময় আসলে কাঁচামাল সংকটের কারণে তারা মূলত কারখানাগুলি বন্ধ করেছিল। এর মধ্যে প্রধানতম ছিল এই যে আমরা যেখানে আছি এখন এসএলএম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ 9টা যে প্রতিষ্ঠান, আরও ছিল এসএলএম পাওয়ার প্ল্যান্ট সহ তাদের 9টা প্রতিষ্ঠান। তো তারা বলেছিল আসলে কাঁচামাল সংকটের কারণে এই কারখানাগুলো বন্ধ করা হয়েছিল। এর আগেও আসলে আমরা দেখেছি এই এসএলএম রিফাইন্ড সুগার এবং এসএলএম ভেজিটেবল অয়েল সহ কয়েকটা প্রতিষ্ঠানে তারা উৎপাদন সীমিত হয়ে গেছে এবং অনেক সময় বন্ধ হয়ে গিয়েছিল। তারা সেই সময় বলেছিল তারা কাঁচামাল সংকটের কারণে। এবং 24 তারিখের পরে গতকাল অর্থাৎ 31 ডিসেম্বর সন্ধ্যায় তারা মানব সম্পদ বিভাগ থেকে যে পরবর্তী যে নোটিশ দিয়েছে সেখানে বলা হয়েছে তারা আজ থেকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন আজ থেকে তারা আবার উৎপাদনে যাচ্ছে, কারখানা চালু হবে। এবং আমরা যেটা খবর নিয়ে জেনেছি তারা বলেছে স্থানীয়ভাবে তাদের যেহেতু এলসি সংকট ছিল, এলসি করতে পারছিল না, এই কারণে তারা বিদেশ থেকে কাঁচামাল আনতে পারছিল না, এই কারণে তাদের উৎপাদন বন্ধ রেখেছিল। এবং এখন বলা হচ্ছে স্থানীয়ভাবে তারা তাদের কাঁচামাল সংগ্রহ করবে এবং সেই কাঁচামাল দিয়ে তারা উৎপাদনে যাচ্ছে এই 9টা প্রতিষ্ঠান। আমি যদি একটু নামগুলি বলতে চাই, এসএলএম যে নতুন করে আজকে থেকে যে চালু হয়েছে 9টা প্রতিষ্ঠান সেগুলি হচ্ছে এসএলএম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসএলএম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এসএলএম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এসএলএম কোল্ড রোল স্টিলস লিমিটেড সহ আরও 9টা প্রতিষ্ঠান। এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে শ্রমিকদের উৎসব মুখরতা দেখেছি, যেহেতু এক সপ্তাহ বন্ধ ছিল, অনেক শ্রমিকরা বেকার ছিলেন এবং শ্রমিকদের মধ্যে একটা উৎফুল্লতা আমরা দেখেছি। তারা বলেছেন তারা এতদিন যেহেতু বেকার ছিলেন আজকে থেকে আবার নতুন করে চালু হয়েছে, তারা খুশি। এবং একটা কথা জানানো দরকার, যেটা হচ্ছে এসএলএম সুগারের এসএলএম চিনি দিয়ে চট্টগ্রামের যে দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জে আমরা যে খবর নিচ্ছি সেখানে এসএলএম সুগার 50% তাদের যে চাহিদার 50% চিনি এসএলএম সুগার থেকে পূরণ হয়। সেই কারণে বাজারে একটা সংকটেরও একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এবং যেহেতু এই যে নতুন করে চালু হয়েছে আমরা দেখেছি এখান থেকে চিনি খালাস করতে দেখেছি বাজারে, সে যে ধরনের সংকট তৈরি হবে না বলে অনেকে মনে করছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। বছরের প্রথম দিনই ভোরে বয়ে যায় হিমেল বাতাস, এতে বাড়ে শীতের প্রকোপ। তবে বেলা বাড়ার সাথে অবস্থার উন্নতি হতে থাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় বাড়বে শীতের তীব্রতা, তবে আপাতত শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শনিবারের পর সারা দেশে আবারও কিছুটা বাড়বে তাপমাত্রা, তবে আগামী 9 জানুয়ারির পর দেশের কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলছে আবহাওয়াবিদরা। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে 11 ডিগ্রি সেলসিয়াস।